আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করে দেখাবো। আমি মূলত তোমাদেরকে পদার্থ, রসায়ন এবং গণিত অংশটি সমাধান করে দেখাবো। এবং যে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে। সেখানে তোমরা কৃষি উচ্চের সকল জীববিজ্ঞান প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আর তোমরা আমার চ্যানেলের ভিতর থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে। তোমরা চ্যানেল ভিতর যে দেখো অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সমাধান বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালের এবং এইচএসসির প্রশ্নপত্র সমাধান করে দেখিয়েছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করে দেই। আর আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তোমরা যারা রাজশাহীতে আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো চাইলে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটি শুরু করে দেই। ১ নম্বর প্রশ্নটা খেয়াল করো। ১ নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে হচ্ছে একটি কণা ২ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে আবর্তন করে প্রতি মিনিটে ৩০ বার আবর্তন করে। এর রৈখিক বেগ কত? আমরা রৈখিক বেগ সমান কি জানি? ভি সমান ওমেগা এ। রৈখিক বেগ সমান জানি ওমেগা আর। তাহলে ওমেগা সমান কি আছে? ওমেগা সমান হচ্ছে আমরা জানি 2 পাই এন ডিভাইডেড বাই টি। এন কত? এন হচ্ছে ৩০ ডিভাইডেড বাই টি। টি কত? টি হচ্ছে আমাদের প্রতি মিনিট অর্থাৎ ৬০ সেকেন্ড ইনটু আর ব্যাসার্ধ আর সমান 2 দেওয়া আছে। তাহলে এই ৩০ আর ৬০ ভাগ করলে 2, 2 আর 2 কাটা গেলে থাকে আমাদের 2 পাই। ঠিক আছে, তাহলে আমাদের বেগ কত হবে? 2 পাই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরের প্রশ্নটা দেওয়া আছে একটি পরিবর্তী প্রবাহকে আই সমান 100 দেওয়া আছে। আই সমান 100 সাইন ৬২৮ দেওয়া আছে। দ্বারা প্রকাশ করা হলে প্রবাহটির কম্পাঙ্ক কত? তাহলে আমরা এক্স সমান কি জানি? এ সাইন ওমেগা টি। এটার সাথে যদি তুলনা করি তাহলে ওমেগা সমান আসে হচ্ছে আমাদের আহ ওমেগা সমান আসে হচ্ছে আমাদের ৬২৮ টি। ৬২৮, ঠিক আছে, ৬২৮ এখানে। তাহলে আমরা ওমেগা সমান কি জানি? 2 পাই এফ সমান ৬২৮। তাহলে এফ সমান কি জানি? এফ সমান জানি হচ্ছে ৬২৮ ডিভাইডেড বাই 2 পাই। পাই মানে হচ্ছে 3.14। এই 3.14 দ্বারা ৬২৮ কে ভাগ করলে আমাদের 200 হয়। আর 200 দ্বারা 2 দ্বারা 200 কে ভাগ করলে 100 হয়, অর্থাৎ এফ সমান 100 হার্টজ। ঠিক আছে, তারপরে প্রশ্নটা খেয়াল করো। ১৩ নম্বর প্রশ্নটা দেওয়া আছে 6 ভোল্ট শক্তি দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত করা হলে এই 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? তাহলে বাতি দ্বারা শক্তি পরিমাণ কতটুকু শক্তি ব্যয় হয়েছে সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানবো হচ্ছে পি সমান ভি আই টি, তাই না? তাহলে ভির মান কত জানি? ভির মান 6 ভোল্ট। আই এর মান দেওয়া আছে 0.3 অর্থাৎ 3/10 10 অ্যাম্পিয়ার ইন্টু টি হচ্ছে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে আমরা 10 দ্বারা 120 কে ভাগ করলে 12 হয়। 12 আর 6 12 72। 72 ইন্টু 3, তাহলে 3 দুগুণা 6 আর হচ্ছে 3 সাতা 21। ঠিক আছে, এই হচ্ছে 216 জুল। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দৈর্ঘ্য দোলনকাল কত? আচ্ছা দেখো, একটা সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে L1 আর একটা হচ্ছে L2। আর তাহলে L1 কত? একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তার মানে কি এটা 1 হলে এখানে 2, 2x এগুলো ধরার দরকার নেই। একটা 2 1 হলে আর একটা 2 হবে। আর T1 কত হবে? T1টাই প্রথম সরল দোলকের দৈর্ঘ্য বের করতে বলছে। আর T2 হচ্ছে 3 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? T সমান 2 পাই √এল ডিভাইডেড বাই জি। এই সম্পর্ক থেকে আমরা জানি যে টি সমানুপাতিক এল, √এল। তাহলে T1/T2 সমান √L1 ডিভাইডেড বাই L2, এটা লেখা যায়। তাহলে আমাদের T1 বের করতে বলছে। T1 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে √2 ডিভাইডেড বাই 1 সমান 3√2। ঠিক আছে, 3√2 সমান হচ্ছে আমাদের 3 ইন্টু 1.41। এই √2 সমান পরে নিও 1.41, আর √3 সমান হচ্ছে 1.71। ঠিক আছে, এই দুটো একটু পরে নিও। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের 1.41 দ্বারা গুণ করলে এটা 4.24 হয়। ঠিক আছে, এটা এমনি ইজিলি পেরে যাবা, কারণ এখানে অন্যান্য কোনোটা হবে না।
সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? সৌরশক্তি হচ্ছে আমাদের ফিউশন পদ্ধতিতে সৃষ্টি হয়। কারণ দুটা পৃথিবীর সূর্যের ভিতর এমন ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে বিশাল আকার শক্তি বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এটা ফিউশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। এটি পদার্থ তাপ প্রয়োগ করা হলেও তাপমাত্রা পরিবর্তন হয় না। নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? এই পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে, সেটা কিভাবে? খেয়াল করো। ধরো আমরা অনেক সময় পড়ি না, তোমরা তোমাদের বইয়ে অঙ্ক করার সময় পড়েছো 0°C তাপমাত্রার বরফ বরফ তাপ প্রদান করা হলেও সেটা 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এখানে কিসের মাধ্যমে এই তাপমাত্রা সেম থাকলো কিন্তু বরফ থেকে পানিতে পরিণত হলে এটা কি? এর ভিতরে অবশ্যই তাপ প্রদান করা হয়েছে, ঠিক আছে? তাপ প্রদান করা হয়েছে, কিন্তু এই তাপটা তার তাপমাত্রা বৃদ্ধি করে নাই, তার দশার পরিবর্তন, অর্থাৎ বরফ থেকে পানিতে বা পানি থেকে বাষ্পে পরিণত করে। এই ঘটনাটাকে বলা হয় দশা পার্থক্য, দশা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 17 নম্বর প্রশ্নটা বলছে, একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60° কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির ওপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? খেয়াল করো, আমাদের একটা এইরকম চিত্র আঁকা নেই। এই হচ্ছে আমাদের অনুভূমিক তল, আর এই হচ্ছে আমাদের 60° 60° কোণে হেলানো তল। তাহলে এই মধ্যবর্তী কোণ হচ্ছে 60° দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 200 নিউটন বলে টানতেছে এইদিকে আমার। তাহলে অনুভূমিক বলটা এক্স সমান কি হবে? আর কস থিটা, অর্থাৎ 200 কস 60। তাহলে কস 60 এর মান আমাদের হাফ। তাহলে এটা আমাদের 200 ভাগ 2 হচ্ছে গিয়ে 100 নিউটন হবে। অর্থাৎ অনুভূমিকের দিকে কার্যকরী বল হবে 100। এখন যদি বলতো উলম্ব বরাবর কার্যকরী বল কত? উলম্ব বরাবর কার্যকরী বল বলতো কি হতো? উলম্ব বরাবর কার্যকরী বল হতো আর সাইন থিটা, অর্থাৎ আমাদের 200 ইন্টু সাইন 60। এটা ক্যালকুলেশন করে যেটা হয় 100√3 হয়তো, এটা উত্তর হয়তো অনুভূমিক বরাবর, ঠিক আছে? বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হলো কি? দেখো, এটা বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হচ্ছে ভর, দৈর্ঘ্য এবং সময়। কিভাবে? মৌলিক ভৌত রাশি সমূহ কি সেগুলো আগে তোমাদেরকে বুঝতে হবে। মৌলিক ভৌত রাশি সমূহ হচ্ছে সেই সকল রাশি যেগুলোকে আর কোনো ক্ষুদ্র এককে পরিণত করা যায় না। দেখো, ভরকে ভেঙে আর কোনো ক্ষুদ্র এককে পরিণত করতে পারবা না। দৈর্ঘ্যকেও পারা যায় না, সময়কেও পারা যায় না। এখন কিভাবে অন্য অন্যগুলো হবে না? দেখো, বল বল সমান কি জানি? বল সমান এফ, বল এফ সমান আমরা জানি ভর গুণন ত্বরণ। তাহলে এম এ, অর্থাৎ ভর গুণন ত্বরণ, এটাকে কিন্তু বলটাকে আমরা ভরে এবং ত্বরণে কনভার্ট করতে পারতেছি। কিন্তু ভর, দৈর্ঘ্য এবং সময় এই তিনটাকে অন্য কোনো এককে কনভার্ট করা যায় না। তাই বলবিদ্যার মৌলিক ভৌত রাশি সমূহ হলো ভর, দৈর্ঘ্য এবং ত্বরণ। 19 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 19 নম্বর প্রশ্নটাই দেওয়া আছে, 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার/সেকেন্ড গতিতে ছুটে যায়। পিছন থেকে রাইফেলের বেগ কত? অর্থাৎ পিছনের দিকে রাইফেলটা যদি আমি এভাবে ধরি, বেগ পিছনের দিকে কাজ করে, এটা কতটুকু হবে? এই বেগটা কি? তাহলে আমরা ভরবেগের নিত্যতার শক্তির নিত্যতার সূত্র থেকে জানি আহ 0। আদি ভরবেগ তো শূন্য হবে, কারণ বুলেটের ভর এবং বেগ শূন্য ছিল, রাইফেলটাও স্থির ছিল, তাই শূন্য। আর এম ক্যাপিটাল বি প্লাস স্মল বি, এটা হচ্ছে আমাদের রাইফেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের গুলির ক্ষেত্রে, বুলেটের ক্ষেত্রে। তাহলে আমাদের এই ভিটা বের করা হবে। তাহলে ভি সমান আমরা লেখা যায় ভি সমান স্মল এম ডিভাইডেড মাইনাস স্মল এম ডিভাইডেড বাই স্মল বি ডিভাইডেড বাই এম, ঠিক আছে? তাহলে আমরা মানগুলো বসাই দিই। তাহলে এম সমান কি আসে? এম হচ্ছে আমাদের বুলেটের ভর। তাহলে 20 গ্রাম আছে, অর্থাৎ 20/1000 কেজিতে নিতে হবে। ইন্টু ভির মান কত দেওয়া আছে? ভির মান দেওয়া আছে হচ্ছে 1000, অর্থাৎ 1000 মিটার/সেকেন্ড বেগে। আর এম সমান দেওয়া আছে 5। তাহলে এই 1000 কাটা গেল, 5 দ্বারা 20কে কাটলে পরে 4 হয়। তাহলে -4 মিটার/সেকেন্ড, এটা হবে উত্তর। এখন কথা হচ্ছে মাইনাস দ্বারা কি বোঝাইছে? মাইনাস দ্বারা বোঝানো হয়েছে গুলিটা পিস্তলটা পিছনের দিকে ফিরে আসছে, ঠিক আছে? 20 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 20 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ একটি তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ কত? খেয়াল করো, একটা তামার তারের আমরা একটা সূত্র জানি, রো সমান এ আর বাই এল, ঠিক আছে? এখানে
যেহেতু উভয় ক্ষেত্রে তামার তারের কথা বলছে, তাহলে তামার তারের উভয় ক্ষেত্রে আপেক্ষিক রোধ শূন্য ধ্রুব হবে। তাহলে আমরা লিখতে পারি রো সমান এল সমান এ আর, আর এ আর সমান এ তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর এইভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, L1/L2 সমান R1 এর স্কোয়ার ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার ইন্টু R1/R2, এভাবে লেখা যায়, ঠিক আছে। এখন আমরা মানগুলো লিখে আসি। তাহলে এখানে L1 আর L2 কত, L1 হচ্ছে আমাদের একটি তামাতারের রোধ এর দ্বিগুণ দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে প্রথমটা L1 1 হলে পরে এটা 2 হবে, x লেখার দরকার নাই, এটা 1x এটা 2x, কেটেই যাবে তো, তাই 1 আর 2 লিখো। তারপর বলছে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে হচ্ছে R1 প্রথমে 1 ছিল, R2 হবে আমাদের 2, ঠিক আছে। আর তামার তারের রোধ কত হবে, তাহলে R1 তো দেওয়া আছে, আর প্রথম লাইনটাই দেখো, তামার তারের রোধ আর হলে, তাহলে R1 তো আর দেওয়া আছে, তাহলে R2 হবে হচ্ছে সরি R1 আর R2 আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে L1 এর মান 1/2 সমান R1 হচ্ছে 1 এর স্কোয়ার, R2 হচ্ছে 2 স্কোয়ার ইন্টু R ডিভাইডেড বাই R2 বের করবো, তাহলে R2 সমান আমাদের হিসাব করে দেখো R/2 উত্তর আসতেছে, ঠিক আছে। এটাই উত্তর হবে, এখানে কোনো সমস্যা নেই, এখানে ভুলও নেই কোনোটা, এটাই উত্তর হবে। দেখো তোমরা করে দেখো, এটাই উত্তর হয়ে আসবে। এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরের প্রশ্নটা আছে, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সমতরণে একটি সোজা রাস্তায় চলাচল করছে। 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, গাড়িটি ত্বরণ কত। এটা তোমরা 9-10 এর গতি অধ্যায়ে একটা সূত্র পড়েছো, সেই সূত্র। এখানে যেহেতু আমাদের বেগ, আদি বেগ, শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এবং ত্বরণ বের করতে বলছে, তাহলে আমরা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রটা বসাতে পারি। এখান থেকে ত্বরণ এর মান হচ্ছে আমরা বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা লেখা যায়, তাই না। তারপরে বি স্কোয়ার সমান কি, অর্থাৎ হচ্ছে শেষ বেগ 20 স্কোয়ার মাইনাস আদি বেগ 10 স্কোয়ার, আর 2s অর্থাৎ 2 × 100 কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে 20 স্কোয়ার মানে 400 মাইনাস 10 স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই 2 × 100 অর্থাৎ কত, 300 ডিভাইডেড বাই 200, অর্থাৎ 300/200 মানে কি 3/2, 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড উত্তর হবে। 22 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 22 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের লব্ধির মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। প্রথম কথা হচ্ছে এটার উত্তর হবে 120, এটা মুখস্থ করে রাখতে হবে। এই প্রশ্নটা সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেক বছর আসে, এটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ কিছু সময় বাঁচাতে হবে, ক্যালকুলেশন করা অত দরকার নাই। আর ভাইরাল কিছু প্রশ্ন মুখস্থ রাখতে হয়। এখন এটা করে আসো আমরা করি। এখানে দুটি সমমানের ভেক্টর অর্থাৎ পি আর কিউ সমান, বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, মানে কি পি আর কিউ এর সমানই হবে। এখন এটার সমান আমরা 1 ধরলাম, ধরা যায় তো, দেখো কিভাবে ধরা যায় সেটা আমি দেখাবো। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, আলফা সমান হওয়ার, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা চাইছে আলফা সমান হওয়ার। তাহলে আমরা কি জানি, সূত্র জানি, আর লব দিয়ে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ আলফা, ঠিক আছে। এই আলফার মানটা আমরা বের করবো, তাহলে আর এর মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 1 × কজ আলফা। তাহলে এই 1 আর এই 1 কাটা যায়, আর এই 1 বাম পক্ষে আসলে -1 সমান 2 কজ আলফা, এটা উত্তর হয়। তাহলে আলফা সমান হচ্ছে কজ ইনভার্স -1/2। এখন কজ কত ডিগ্রির মান -1/2, কজ 120-র মান হচ্ছে -1/2, এটা মুখস্থ রাখতে হবে, কজ 120-র মান -1/2। 23 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 23 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দুটি বলের লব্ধি খেয়াল করো, দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন। আহ এদের বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30। তাহলে এটি লব্ধি বলের বরাবর কত ক্রিয়া করে, তাহলে খেয়াল করো,
আমাদের এখানে দেওয়া আছে আর সমান হচ্ছে 40, লব দিছে তো আর সমান 40 দেওয়া আছে। আর ছোট বলটা আমরা হচ্ছে সবসময় কি পি ধরে নিব, ঠিক আছে? ছোট বল বলতে পি আর বড় বল বলতে কিউ বোঝায়, এটাই ধরে নিব। তাহলে পি সমান দেওয়া আছে 30 নিউটন, আর আমাদের কিউ বলটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে একটা কথা বলছে, বল দুটির মধ্যে এটি লম্ব বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে এই কথাটা মুখস্থ রাখতে হবে। কোনো বল যদি লম্ব বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে সেটা লব দিয়ে আর স্কোয়ার সমান হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা মুখস্থ রাখতে হবে, এটা সূত্র। তাহলে কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের মান কত পাইছি? 40 এর স্কোয়ার প্লাস পি স্কোয়ারের মান হচ্ছে 30 এর স্কোয়ার সমান 2500 নিউটন হবে। তাহলে কিউ এর মান কত হবে? রুট ওভার 2500। তাহলে এটা আমাদের 50 নিউটন উত্তর হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এটা খুব বেশি কঠিন না, সহজ প্রশ্ন। এটা একটু মনে রাখতে হবে। কোনো একটা বল যদি লব্ধি বলের সাথে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আর সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস, আর সমান হবে হচ্ছে আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে। বুলেটের গতি যদি 3 গুণ করা হয়, তবে বুলেটটি কয়টি তক্তা ভেদ করে? দেখো, কোনো একটা বুলেট যদি একটি গতিকে মানে ভি বেগে যদি একটা তক্তাকে ভেদ করতে পারে, তাহলে এন গুণ এন ভি তে হচ্ছে আমাদের এন স্কোয়ার তক্তা ভেদ করতে পারবে। অর্থাৎ বেগ যত বৃদ্ধি করা হবে, তার বর্গ বর্গের সমান আমাদের তক্তা ভেদ করতে হবে। তাহলে বেগ আমাদের প্রথমে যে বেগ ছিল, পরবর্তীতে আমাদের 3 গুণ বেগ করা হয়েছে, তাহলে 3 ভি। তাহলে কতগুলা তক্তা ভেদ করবে? তাহলে 3 স্কোয়ার তক্তা, অর্থাৎ 9টি তক্তা ভেদ করবে, ঠিক আছে? আশা করি এর মধ্যে কোনো সমস্যা নাই। একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেড পার সেকেন্ড হয়। কৌণিক ত্বরণ কত হবে? আচ্ছা, খেয়াল করো, এখানে আমাদের ওমেগা কি দেওয়া, ওমেগা নট দেওয়া আছে 0। কারণ পাখাটি সুইচ অন করা মানে কি, প্রথমে 0 ছিল, মানে স্থির ছিল, তারপর এটাকে আস্তে আস্তে রান করছে। তাহলে ওমেগা নট 0। তাহলে ওমেগা সমান দেওয়া আছে 20 রেড পার সেকেন্ড এবং পাখাটি 10 বার ঘুরছে, এন সমান হচ্ছে আমাদের 10। তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান ওয়াট? তাহলে আমরা একটা সূত্র জানি, ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট এর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে আমাদের আলফাটা বের করতে হবে। তাহলে আলফা সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা। তাহলে আমরা লিখে ফেলি, ওমেগা স্কোয়ার সমান কি 20 স্কোয়ার, ওমেগা নট এর স্কোয়ার সমান 0, কারণ ওমেগা নট হচ্ছে 0। তাহলে ওমেগা নট স্কোয়ার সমান 0 ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা। থিটা মানে হচ্ছে 2 পাই এন। এন কত? 2 পাই এন। এন হচ্ছে গিয়ে আমাদের 10। এই যে এন 10 দেওয়া আছে। তাহলে 400 ডিভাইডেড বাই 2 4, 4 আর 10 হচ্ছে 40, 40 পাই হয়। এই 40 দ্বারা 400 কে ভাগ করলে 10 ডিভাইডেড বাই পাই উত্তর আসে। তাহলে কোনো একটা সংখ্যা 10 কে যদি পাই দ্বারা ভাগ করা হয়, তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে, 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? তাহলে এখানে উত্তর অপশনে উত্তরই আছে একটা 3 পয়েন্ট সামথিং এর। তাহলে এটা 3.118 উত্তর হবে। 28 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 26 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হলো কি? এখন এখানে উত্তর দেওয়া আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া উত্তর হবে না। কারণ কি? আমাদের কোন একটা টায়ার যদি রাস্তার উপর চলতে থাকে, সেটা সংকুচিত হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সে সংকুচিত হয়ে কি করতেছে? এক পাশে সংকুচিত হইলে অপর পাশে বৃদ্ধি পায়, প্রসারিত হয়। তাহলে কোনো একটা টায়ারের ক্ষেত্রে তাপগতীয় প্রক্রিয়া এখানে আমাদের সম আয়তন প্রক্রিয়া চলে, অর্থাৎ আয়তন হ্রাস পায় না, বৃদ্ধি পায় না। আয়তনটা সবসময় ধ্রুব থাকে। এখানে উত্তরটা ভুল দেওয়া আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখনোই হবে না। এটা হচ্ছে আমাদের আইসোবারিক, অর্থাৎ না, না, আইসোক্রোনিক প্রসেস, অর্থাৎ ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। 27 নম্বর অপশনটা উত্তর খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 99 ডিগ্রি সেলসিয়াস হলে যখন এর তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, অর্থাৎ এই যে স্কেলটা ব্যবহার করছে, এই স্কেলটা অনেকটা ভুল পরিমাপ দেয়। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। এটা একটা সূত্র সমান কনস্ট্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা স্কেল, আহ পৃথিবীর যত তাপমাত্রা মাপার স্কেল তৈরি করা হয়েছে, সব স্কেল এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম, এই সূত্রটা মেনটেন করে তৈরি করা হয়। তাহলে আমাদের এসটা কত? আমাদের স্টিম বিদ্যুৎ
আমাদের থার্মোমিটারটা কতটুকু তাপমাত্রা প্রদান করতেছে, তাহলে 52 এম হচ্ছে মেল্টিং পয়েন্ট অর্থাৎ বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই স্টিম বিন্দু বি মাইনাস এম অর্থাৎ স্টিম বিন্দু কত, বয়লিং বয়লিং বিন্দু কত, বয়লিং পয়েন্ট বি হচ্ছে বয়লিং পয়েন্ট 99 ডিগ্রি সেলসিয়াস মাইনাস মেল্টিং পয়েন্ট 5 ডিগ্রি সেলসিয়াস। এটা ফারেনহাইট স্কেলের মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, তাহলে 47 ডিভাইডেড বাই 94 হয় সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 উত্তর এটা হয়। তাহলে এই 47 আর 94 ভাগ করলে 1/2 হয়, তাহলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 সমান 1/2। এটা যদি আমরা এই 180 যদি ওই পাশে নেই, তাহলে 180 ডিভাইডেড বাই 2 সমান 90 হয়, তাহলে এফ মাইনাস 32 সমান 90, অর্থাৎ এফ সমান 90 প্লাস 32 অর্থাৎ এটা সমান 122 ডিগ্রি হয়, 122 ডিগ্রি ফারেনহাইট উত্তর হবে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না, সহজ প্রশ্ন ছিল। 28 নম্বর প্রশ্নটা আমি বেশ শর্টকাট একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিব। এই পদ্ধতিটা এর আগেও তোমাদের বিভিন্ন ভিডিওতে শিখাইছি, আজকেও শিখাবো। 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের তাপমাত্রা 0.25 কেজি পাওয়া যায়, মৌলটির অর্ধায়ু কত? আচ্ছা দেখো, মৌলটির অর্ধায়ু বের করতে বলছে, আমরা একটা শর্টকাট সূত্র মনে রাখো, টু সমান টি ডিভাইডেড টু টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি বাই টি হাফ সমান এন নট ডিভাইডেড বাই এন। এখানে খেয়াল করে, এখানে এই টিটা হচ্ছে আমাদের সময়, টি হাফ হচ্ছে অর্ধায়ু, এন নট হচ্ছে মোট পরিমাণ, এন হচ্ছে অবশিষ্ট পরিমাণ। আবার আরেকবার শোনো, টি হচ্ছে সময়, যে কোনো একটা সময়, টি হাফ হচ্ছে অর্ধায়ু, এন নট মোট পরিমাণ, আর এন হচ্ছে অবশিষ্ট পরিমাণ। তাহলে টু টু দি পাওয়ার টি, টি কত দেওয়া আছে 48 দিন ডিভাইডেড বাই টি হাফ, অর্ধায়ু তো বের করতে পারছে, এটা আমরা এক্স ধরে নেই লেখার সুবিধার্থে। আর এন নট, এন নটটা কি 1 কেজি ডিভাইডেড বাই এন হচ্ছে গিয়ে 0.25 কেজি অর্থাৎ অবশিষ্ট পরিমাণ 0.25। তাহলে এটা সমান লেখা যায় আমাদের 4, এই যে এটা সমান আমাদের তো 4 লেখা যায় তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 48 ডিভাইডেড বাই এক্স সমান 2 স্কোয়ার, তাহলে 48 বাই এক্স সমান 2, অর্থাৎ এক্স সমান 48/2 অর্থাৎ 24 দিন। ঠিক আছে, এটা তো সহজ হিসাব, বুঝতেই পারছো, ভাগ করে দিছি, এক্স এই পাশে নিছি আর 2 এই পাশে নিছি, এই পাশে নিছি, তাহলে মৌলটির অর্ধায়ু হবে আমাদের 24 দিন। এখন আমাদের ফিজিক্স অংশটা শেষ, আমরা এখন আমাদের ম্যাথ অংশে চলে আসবো। ম্যাথ অংশের প্রথম প্রশ্নটাই ছিল, দেখো ভাই, তারপর আমাদের প্রশ্ন আছে হচ্ছে 29 নম্বর ম্যাথ কোশ্চেনটা। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস 4, এটাকে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই প্লাস 4 এ সমান 0, 1 নম্বর সমীকরণ দেই। আর হচ্ছে 2 নম্বরে ওয়াই সমান এক্স, এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই সমান 0 এভাবে লিখতে পারি। এখন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব চাইছে, ধরো 1 নম্বর সমীকরণটা এরকম আছে আর 2 নম্বর সমীকরণটা এখানে আছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব, ডিস্টেন্স, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা দূরত্ব যদি এরা সমান্তরাল রেখা হয়, তাহলে লম্ব দূরত্ব বের করার খুব সহজ টেকনিক হচ্ছে C1/C2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো, এটা পরম মান নিতে হবে কারণ দৈর্ঘ্য তো আর ঋণাত্মক হয় না। তাহলে C1/C2 অর্থাৎ হচ্ছে C1টা হচ্ছে আমাদের খণ্ডিত অংশ, এটা হচ্ছে আমাদের 4, আর C2 এখানে তো আমাদের 0 আছে, তাহলে 4 মাইনাস 0 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি। দেখো তাহলে আমাদের এর মানটা কি, এ হচ্ছে এই যে আমাদের এক্স এর সহগ আর হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে বি, তাহলে এক্স এর সহগ 1 স্কোয়ার আর ওয়াই এর সহগ হচ্ছে -1 এর স্কোয়ার, তাহলে এটা সমান হবে আমাদের 4 ডিভাইডেড বাই রুট, এটা সমান হবে আমাদের 2√2, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, খ নাম্বার দেখো আছে। 30 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 30 নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে এক্স এর কোন মানের জন্য ওয়াই সমান এক্স প্লাস 1/x এর ঢাল শূন্য হবে। তাহলে আমাদের দেওয়া আছে ওয়াই সমান হচ্ছে 1/1 প্লাস 1/x। এখন তাহলে আমাদের ঢাল ওয়াই ওয়ান সমান বের করতে হবে, তাহলে সরি সরি এখানে এক্স দেওয়া আছে, তাহলে ওয়াই এখানে কি হবে 1 মাইনাস 1/x², 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x², এটা ঢাল শূন্য মানে 0 হবে, তাহলে 1/x² সমান 1 হবে, তাহলে x সমান আমাদের প্লাস মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, যেটা গ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে। 31 নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি, 31 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে y সমান 2 এবং দেখো y সমান
ওয়াই সমান 2 একটা রেখা দেওয়া আছে, আর একটা রেখা দেওয়া আছে 2x মাইনাস 2y প্লাস 3, এই রেখা দেওয়া আছে। এই রেখা দেওয়ার মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ কত? আমাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে tan থিটা সমান জানি হচ্ছে tan থিটা সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটা হচ্ছে আমাদের tan থিটা নির্ণয় সূত্র। তাহলে এই রেখার ঢাল মানে m1 হচ্ছে 1 নম্বর রেখার ঢাল, এই রেখার ঢাল 0 আর এই রেখার ঢাল হচ্ছে আমাদের 1। কিভাবে 1? ঢাল সমান জানি হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে আমাদের তাহলে আমাদের এই রেখার ঢাল হচ্ছে 0, তাহলে আমাদের 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 0, তাহলে এটা উত্তর আসে 1। এখন উত্তর তো 1 না, আমাদের হচ্ছে গিয়ে থিটা বের করতে হবে। থিটা সমান কি tan ইনভার্স 1, অর্থাৎ আমাদের 45 ডিগ্রি উত্তর আসবে। ঠিক আছে, 45 ডিগ্রি উত্তর চলে আসছে। দেখো আমাদের 32 নম্বর প্রশ্নটা কি বলছে। আমাদের 32 নম্বর প্রশ্নটা বলছে এক্স প্লাস 5 সমান 2y প্লাস 4, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ এদের স্থান বরাবর সমান হবে। আর 2y প্লাস 1 সমান 3y দেওয়া আছে। তাহলে 2y ওই পাশে নিলে পরে আমাদের বিয়োগ হয়ে যায়, তাহলে y সমান আমাদের 1 হয়। আমাদের x এর মান বের করতে বলছে। y সমান যদি আমাদের 1 হয়, তাহলে এই এই সমীকরণে আমরা যদি y এর মানটা বসাই দিই, তাহলে x প্লাস 5 সমান 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 আর 1 এ হচ্ছে 3, তাহলে x সমান, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে প্লাস ফোর আছে কিন্তু এটা আমরা 2y ইন প্লাস 4, তাহলে হচ্ছে আমাদের 2 আর 4 কত, 6, 6 মাইনাস 5 সমান 1 হয়। তাহলে y এর মানও আমাদের, x এর মানও আমাদের 1, y এর মানও 1। 33 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 33 নম্বর প্রশ্নটা কি বলছে, কে এর কোন মানের জন্য x মাইনাস ওয়াই প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 সমান 0 সমীকরণটি একটি বৃত্ত হবে। এই ক্ষেত্রে আমরা যদি আমরা বর্গ করে দেই, বৃত্ত হওয়ার শর্ত কি একটু পর বলতেছি। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 2xy, তারপর মাইনাস 6y, আর হচ্ছে প্লাস 6x, 6x প্লাস কি xy প্লাস 2y মাইনাস কে এক্স, তারপর হচ্ছে -2, এটার সঙ্গে আমাদের 0 দেওয়া আছে। এখন একটা বৃত্তে কখনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকে না, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। তাহলে এই সমীকরণে আমাদের -2xy আছে, আর এখানে আমাদের আছে হচ্ছে প্লাস কি এক্স ওয়াই। তাহলে এদের সহগের যদি আমরা যোগফল 0 বলতে পারি, তবেই কিন্তু আমাদের আহ এটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে কে এর মান যদি আমাদের 2 আসলো, তাহলে কে এর মান যদি আমরা এই সমীকরণে বসায় দেই, তাহলে আমাদের এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে। 34 নম্বর প্রশ্নটা, 34 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন। আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান আছে পাই বাই 4। তাহলে আমরা লিখে ফেলি, a প্লাস বি সমান যদি পাই বাই 4 হয়, তাহলে আমাদের a সমান কি হয়, a সমান হয় হচ্ছে আমাদের পাই বাই 4 মাইনাস বি হয়। ঠিক আছে। তাহলে আমরা এখন প্রশ্নে আসি, 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। এখন এটা সমান আমরা গুণ করে দেই, না গুণ পরে করি, তাহলে আমরা পরবর্তীতে গুণ করে দেই। 1 প্লাস tan a, tan a এর পরিবর্তে আমরা কি লিখবো, পাই বাই 4 মাইনাস বি। এখানে আমাদের আছে হচ্ছে 1 প্লাস tan b। ঠিক আছে, এটা হচ্ছে 1 প্লাস tan b। তাহলে আমরা লিখলাম 1 প্লাস tan a মাইনাস বি, এখানে tan a মাইনাস tan b। tan a মাইনাস বি সূত্র হচ্ছে tan a মাইনাস tan b divided by 1 plus tan a into tan b। এখানে আমাদের দেওয়া আছে 1 plus tan b, 1 plus tan b। তাহলে আমরা এখন লিখি 1 plus 1 minus tan b divided by 1 plus tan b into 1 plus tan b। তাহলে আমরা একটু লসাগু করি, এই পাশে লসাগু করলে কি হয়, এই পাশে লসাগু করলে 1 plus tan b থাকে, আর এখানে থাকে হচ্ছে 1 plus tan b প্লাস 1 মাইনাস 1 মাইনাস tan b থাকে, ইন্টু 1 প্লাস tan b আছে।
খেয়াল করো, প্রশ্নটা বড় মনে হলেও একটু পর আমি যখন বোঝাবো তখন বুঝতে পারবা। তাহলে 1 + 10b, 1 + 10b কাটা গেল, এই 10b এই 10b কাটা গেল, থাকে কত, এই 1 আর এই 1 মিলে হচ্ছে 2 উত্তর হয়ে যায়। ঠিক আছে, এই 2 উত্তর হবে। ঠিক আছে, এটা একদম সহজ প্রশ্ন। অনেকে একটু ভয় পেতে পারো যে প্রশ্নটা বড়, তবে তোমরা এই ধরনের প্রশ্নটা খুব সহজে ইজিলি পেরে যাবা। এখন আসো 35 নম্বর প্রশ্নে। 35 নম্বর প্রশ্নটা একটু ভুল করছে এখানে, আমি তোমাদেরকে সঠিকটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, আমাদের একটা সূত্র আছে, সাইন এক্স প্লাস কোসেক এক্স। সাইন এক্স প্লাস কোসেক এক্স এর মান যদি পি হয়, তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স, কোসেক টু দি পাওয়ার এন এক্স, এটার মানও কি হবে, এটার মানও পি হবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, সেম মান হবে, সেম মান হবে। আহ ঠিক একইভাবে কজ এক্স প্লাস সেক এক্স সমান পি হলে, তাহলে cos টু দি পাওয়ার এক্স প্লাস sec টু দি পাওয়ার এন এক্স সমান, এটার মানও পি হবে, এটার মানও পরিবর্তন হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা একটা সূত্র মনে রাখতে হবে। এটা এখানে একটু ভুল করছে, এখানে এই যে এখানে সাইন এক্স দেওয়া ছিল, দেখো এখানে সাইন এক্স প্লাস কজ এক্স দেওয়া ছিল, সাইন এক্স প্লাস কোসেক এক্স হবে। 36 নম্বর প্রশ্নটায় আসো। 36 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, e টু দি পাওয়ার এক্স ওয়াই, আমাদের দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান সমান আমাদের 5 দেওয়া আছে, তাহলে y/dy/dx নির্ণয় করতে বলছে, অর্থাৎ একবার অন্তরীকরণ করতে বলছে। তাহলে আমরা উভয় পাশে লন নিয়ে নেই, লন নিলে পরে আমাদের কি হয়, লন ই বাদ যায়, লন এর মান 1, তাহলে এক্স ওয়াই প্লাস 1 সমান লন 5 থাকলো। ঠিক আছে, এখন আমরা অন্তরীকরণ করবো, এটা ইউ এটা ভি ধরলে পারে, এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস 0 সমান 0 হবে, কারণ 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, লন 5 কে ডিফারেন্সিয়েশন করলেও 0 হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়াই হবে, এটা ওই পাশে গেলে পরে মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়ান বা ডিওয়াই বাই ডিএক্স, এটা তো ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এতে কোনো ভেজাল আছে? এটা কিন্তু খুব সহজ। 37 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 37 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন। আমাদের দেওয়া আছে ওয়াই সমান tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স। এটা একটা বিপরীত ত্রিকোণমিতির সূত্র, যারা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা পড়েছো তারা এই সূত্রটা জানতে পারো। তাহলে আমরা ওয়াই সমান জানি tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স, অর্থাৎ tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স ওয়াই, এটা হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, পাই বাই ফোর প্লাস টেন ইনভার্স এক্স, এটা আমাদের ওয়াই এর মান। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে ওয়াই ওয়ান সমান কি, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবো, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ধ্রুব সংখ্যা, তাহলে 0 প্লাস টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ টোটাল উত্তর হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 38 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 38 নম্বর প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন। 38 নম্বর, তোমরা সবগুলো প্রশ্ন করে মজা পাবা, কারণ এই প্রশ্নগুলো সহজ, এই প্রশ্নগুলো সহজ আছে, মজা পাবা। আর এগুলো শিখে রাখবা, কারণ সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলো আসে। এখানে আমরা দেওয়া আছে হচ্ছে √1 + x মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা যদি আমরা লিমিট এক্স এর মান যদি 0 বসাই, তাহলে 0/0 আকার আসে। আর 0/0 আকার আসলে পরে আমরা এল হপিটাল রুল ব্যবহার করতে পারবো। অনেকে লা হপিটাল বলে, যে যেটা ইউজ করে। এটার অর্থ হচ্ছে তোমার উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবে চলকের সাপেক্ষে, আর নিচেরটাকেও, অর্থাৎ লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করবে চলকের সাপেক্ষে। তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারি 1/2 √1 + x, আর এটা লিখবো হচ্ছে 1/2 √1 - x। কিন্তু এখানে মাইনাস √1 - x কে আমরা x ধরলে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে, তাহলে 1 - x কে ডিফারেন্সিয়েশন করে গুণ করলে -1 হয়, আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। তাহলে 1/2 ইন্টু √1 + x, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসটা সামনে চলে গেলে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 √1 - x থাকে। তাহলে এখানে যদি x এর মানগুলো আমরা শূন্য বসাই দিই, তাহলে প্রথমে হবে 1/2 প্লাস, পরে হবে 1/2, তাহলে হাফ আর হাফ যোগ করলে পরে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 1। 39 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 39 নম্বর প্রশ্নটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা প্রথমে লিমিট বসাবো না, প্রথমে আমরা সাধারণভাবে অঙ্কটা করব। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, আচ্ছা বসাই দিয়ে ফেলছি, থাকুক। এটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস 2x প্লাস x স্কোয়ার। দেখো হিসাব করে দেখো তো একই আসে না, এটা সমান এটা হয়। তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x এর হোল স্কোয়ার। তাহলে এটা কি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র বসানো যায় না? তাহলে আমাদের এটা ডিফারেন্সিয়েশন হবে, ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এক্স হচ্ছে x-1, আর এ কত, এ হচ্ছে 1। এই 1 আর বসাবো না, কারণ ভাগ করলে তো 1ই হয়ে যাবে। এখন এটা হচ্ছে 0 থেকে 1 লিমিট, তাহলে হচ্ছে সাইন ইনভার্স 1 - 1 মাইনাস সাইন ইনভার্স 0 - 1। এটা যদি আমরা করি, তাহলে সাইন ইনভার্স 0 মান হচ্ছে 0, আর সাইন ইনভার্স -1 এর মান হচ্ছে -π/2। তাহলে মাইনাস আমাদের এই যে এখানকার মাইনাস আগেই আছে, মাইনাস মানে হচ্ছে প্লাস π/2, অর্থাৎ আমাদের উত্তর হবে π/2। ঠিক আছে। 40 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 40 নম্বর প্রশ্নটা বলছে i² সমান -1 দেওয়া আছে, i² সমান -1। তাহলে এখানে আমাদের i² সমান যদি -1 হয়, তাহলে i⁻1 প্লাস আই প্লাস না, ওটা মাইনাস আই ডিভাইডেড বাই 2i ইনভার্স প্লাস আই। এটা সমান কি হবে, আমরা লব এবং হরে আই দ্বারা গুণ করবো, তাহলে 1 - i² হয় ডিভাইডেড বাই 2 প্লাস i² হয়। দেখো আই দ্বারা গুণ করলে আর কি এটা 1 হয়ে যায়, এটার সাথে আই গুণ করলে -i² হয়, এই যে -i² লিখছি এইভাবে, এটা 2 হয়ে যায় শুধু, আর এটার সাথে i² হয়ে যায়। তাহলে i² সমান আমরা জানি -1, তাহলে 1 মাইনাস i² মান হচ্ছে -1, তাহলে 2 -1। তাহলে উপরে হয় হচ্ছে আমাদের 2, এটা -1 হচ্ছে +2 ডিভাইডেড বাই 1 সমান, অর্থাৎ উত্তর 2 হয়ে যাবে। 41 নম্বর প্রশ্নটা আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে আসছে। দ্বিঘাত সমীকরণ থেকে এই একটা প্রশ্নই আসছে দেখলাম। আমাদের দেওয়া আছে x² - 4x+4, এই একটা সমীকরণ দেওয়া আছে। এই একটা সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। এখন কোন একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এদের যোগফল হয় হচ্ছে -b/a, অর্থাৎ -b/a, অর্থাৎ হচ্ছে আমাদের এটা +4 হয়ে যাবে। আর কোন একটা ওই সমীকরণে যদি মূলদ্বয়ের গুণফল করা হয়, তাহলে c/a অর্থাৎ 4/1 অর্থাৎ 4 লেখা যায়। এখন আমাদের বের করতে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার মান বের করতে বলছে। তাহলে এটার মান হচ্ছে আলফা প্লাস বিটা এর হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা যদি আমরা বের করি, তাহলে আলফা প্লাস বিটার হোল কিউব মানে কি, 4 কিউব -3 ইন্টু আলফা বিটার মান 4 ইন্টু 4। তাহলে আমাদের এটা উত্তর আসে হচ্ছে 4 কিউব করলে 64, আর 3 × 4 = 12, 12 4 12 48, 48। তাহলে 64 থেকে 48 বাদ দিলে এটা আমাদের 16, অর্থাৎ 16ই উত্তর হবে। 42 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 42 নম্বরটা প্রশ্নটা আমাদের বিপরীত ত্রিকোণমিতির একদম বেসিক থেকে আসছে, কিন্তু অনেকে ভয় পাবে যে ত্রিঘাত 3টা দেওয়া আছে। আমরা অংশ অংশ করে পড়বো এটা। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে tan ইনভার্স, আমাদের এখানে tan ইনভার্স -2 দেওয়া আছে এখানে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স 2। দেখো tan ইনভার্স কি দেওয়া আছে, আমাদের এখানে tan ইনভার্স 2 দেওয়া আছে, এখানে -2 ভাবতে পারো, ওটা ভুল দেওয়া আছে, টাইপ মিস্টেক। তারপর হচ্ছে tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 4, হয়তো একটু দেখতে সমস্যা হতে পারে তোমাদের, কারণ আমার এখানে একটু বিদ্যুৎ চলে গেছে। এটা সমান দেওয়া আছে আমাদের থিটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব, প্রথমে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স 3 বি মাধ্যমে সমাধান করব। তাহলে আমাদের সূত্র হচ্ছে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, অর্থাৎ 2 × 3 প্লাস tan ইনভার্স 4, এটা সমান আমাদের থিটা। তাহলে অতএব থিটা সমান কি লেখা যায়, না থিটা সমান বলতে কি, আমাদের tan থিটা যেহেতু বের করতে বলছে, তাহলে এই ট্যানটা ওই পাশে অপর পাশে পাঠিয়ে দেই। তাহলে আমাদের tan থিটা, দেখো অপর পাশে কিন্তু পাঠানো যায় না, আমি এটা বললাম আর কি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, এটা একটা অনুপাত, এটা পাঠানো যায় না। তাহলে tan থিটা, সরি 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 সরি, পাঠানো যাবে না, পাঠানো যাবে না।
দুঃখিত। তাহলে টেন ইনভার্স এখানে হচ্ছে 3 আর 2 কত 5, 5 ডিভাইডেড বাই এখানে হবে মাইনাস 5 প্লাস টেন ইনভার্স 4। তাও এটা সমান আমাদের থিটা। তাহলে এবার আমাদের কি থাকে টেন ইনভার্স এখানে -1 থাকে, টেন ইনভার্স 1 প্লাস টেন ইনভার্স 4 সমান থিটা। তাহলে থিটা সমান কি আসে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। তাহলে এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 4 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 অর্থাৎ হচ্ছে আমাদের এটা উত্তর হবে। তাহলে এটা আমরা বের করলে পারে টেন ইনভার্স 3/5 হয়। তাহলে 3/5 এই টেনটা এখন যদি আমাদের এ পাশে উভয় পাশে যদি টেন নেই তাহলে টেন থিটা আসে আমাদের 3/5। ঠিক আছে, উত্তর মিলে গেছে। তাহলে এটা আমাদের উত্তর হবে হচ্ছে 3/5। 43 নম্বর প্রশ্নটায় বলছে আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার সমান যদি আমাদের -1 হয় এটা তো আমরা আগেই জানি। তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট ডট আই 23 এর মান কত? আচ্ছা, আমরা জানি কি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এটা সমান আমাদের 0। তাহলে এই চারটা পরপর চারটা পদের মান যদি আমাদের 0 হয় তাহলে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমরা 20 পর্যন্ত আমাদের 0 হয়। তাহলে 20 থেকে 21 21 প্লাস 22 প্লাস আই 23 এই তিনটার মান কি হবে? তাহলে এটা সমান আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 অর্থাৎ ক্রম অনুসারে। তাহলে প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান কি? আই কিউবের মান হচ্ছে আমাদের প্লাস আই কিউবের মান হবে হচ্ছে মাইনাস আই। তাহলে মাইনাস আই, তাহলে এটা আর এটা বাদ গেলেও শুধু থাকে আমাদের -1 উত্তর। 44 নম্বর প্রশ্নটা আমাদের সবগুলো ম্যাথ প্রশ্ন শেষ হয়ে গেছে। এখন আমরা কেমিস্ট্রি প্রশ্নে আসবো। কেমিস্ট্রি প্রশ্নে প্রচুর গরম পড়ছে। হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে 7 থেকে 8 দিনের জন্য। তোমরা এই প্রশ্নটা কত সালে দেখতেছো কমেন্ট বক্সে জানাই দিও। আহ দেখো, আমাদের এখান 2024 সালের এটা মে মাসে এটা হিট ওয়েভ চলতেছে আমাদের বাংলাদেশে। প্রতিদিন রাজশাহী থেকে 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করতে হয় আমাদের। আমাদের সৌভাগ্য এটা। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? দেখো, হাইড্রোজেনের বলতে কি আমাদের যে স্তরগুলো আছে এটা দাঁড়াও দাঁড়াও একটু। হুম এটা আমাদের হচ্ছে প্রথম স্তর, তারপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তর, তারপর এটা আমাদের তৃতীয় স্তর, এটা আমাদের চতুর্থ স্তর। এখন কথা হচ্ছে এই প্রথম স্তরে হচ্ছে আমাদের আহ লাইম্যান সৃষ্টি করে, অর্থাৎ হচ্ছে আমাদের দেখো, খেয়াল করো সিরিজটি হচ্ছে দৃশ্যমান। প্রথম স্তর থেকে ইলেকট্রন এটা হচ্ছে লাইমেন, পরের স্তর বামার, তারপরে স্তর হচ্ছে প্যাসচেন, তারপরের হচ্ছে স্তর হচ্ছে ব্রাকেট। লাইমেন, বামার, প্যাসচেন এবং ব্রাকেট। এখন লাইমেনটা হচ্ছে অতিবেগুনী উৎস উৎপন্ন করে। লাইমেন অতিবেগুনী উৎস, তাহলে আলট্রা ভায়োলেট উৎপন্ন করে। তারপর হচ্ছে বামারটা হচ্ছে আমাদের দৃশ্যমান, অর্থাৎ হচ্ছে ব্রাহ্মারটা হচ্ছে ভিজিবল দৃশ্যমান উৎপন্ন করে। আর বাকি সবগুলা এরপরে যতগুলো আছে সবগুলো অবলোহিত আলো উৎপন্ন করে। ঠিক আছে। 45 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা বলতে আমাদের আমরা জানি হচ্ছে এন সমান কি W/m সমান এন এক্স বাই এন এ। তাহলে এক্স হচ্ছে আমাদের অনুসংখ্যা, এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অনুসংখ্যা এক্স সমান W/m × এন এ। তাহলে ডাব্লু কত? আমাদের ডাব্লু হচ্ছে 10 গ্রাম ডিভাইডেড বাই এম হচ্ছে 32 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে 10 দ্বারা 32কে ভাগ করলে 3.2 হয়। এই 3.2 আর এই 6.023 কে ভাগ করলে টুর কাছাকাছি একটা মান আসে। তাহলে এখানে টুর কাছাকাছি মান কত? 1.8। অপশনে খেয়াল করো, 1.8 ইন্টু 10⁻23, এই যে 23 কিন্তু এখানে আসছে। তাহলে এটা উত্তর হবে। 46 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রা অনুভব করে? ফাজানের নীতি অনুসারে আমরা জানি যে সবচেয়ে কম তাপমাত্রা বিয়োজিত হয়।
ফাজানের নীতি অনুসারে জানি যে একই পর্যায়ে একই পর্যায়ের গ্রুপ বরাবর আগে বলি। ফাজানের নীতি অনুসারে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আহ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের বিয়োজন হার হ্রাস পায়। বিয়োজন হার হ্রাস পায়। আর একই পর্যায়ের বাম থেকে গেলে বিয়োজন হার বৃদ্ধি পায়। তাহলে আমাদের এখান থেকে সোডিয়াম এবং পটাশিয়ামের দিকে খেয়াল করলে এরা একই গ্রুপে, এদের বিয়োজন হার হ্রাস পাবে। তাই পটাশিয়াম হবে না, সোডিয়াম হতে পারে অথবা ম্যাগনেসিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে। আর গ এবং ঘ নাম্বার অপশনটা খেয়াল করো, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং বেরিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম এবং বেরিয়ামের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে ম্যাগনেসিয়াম একই গ্রুপের উপরে আছে, বেরিয়াম নিচে আছে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম হওয়া উচিত। তাহলে আমাদের এখন কন্টেস্ট হবে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে, তাই না? সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কন্টেস্ট হবে কার বিয়োজন, কে কম তাপমাত্রা বিয়োজিত হবে। এখন আমরা কি বলছিলাম, একই পর্যায়ে বাম থেকে গেলে বৃদ্ধি পাবে, বিয়োজন হার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম ডান পাশে আছে, পর্যায়ের ডান পাশে আছে, তাহলে ম্যাগনেসিয়াম উত্তর হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট। আশা করি বুঝতে পারছো, ফাজানের নীতি যারা একটু পড়েছো তারা এটা পারবা। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি, এটা তো মুখস্থ। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হবে হচ্ছে Mg3PO4 2। এটা তো মুখস্থ, এটা এমনি পারবা তোমরা, এটা মুখস্থ করতে হবে। কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয়? হাইড্রো বিশ্লেষিত হওয়া মানে আদ্র বিশ্লেষিত হওয়া। দেখো, আদ্র বিশ্লেষিত তখন হবে যখন কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুতে অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমে যদি আমাদের থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে, তবে সেটা হচ্ছে আমাদের সেই যৌগটা পানিতে আত্মবিশ্লেষিত হবে। তাহলে এখানে সিলিকনে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। কিভাবে বুঝতে পারবো? দেখো, সিলিকন কত 14, আমরা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 2p6, তারপর 3s2, তারপর হচ্ছে 3p, 3s2 3p2। এখন 3d কিন্তু বরাবরই ফাঁকা, এই দেখো 3d কিন্তু বরাবরই ফাঁকা, এইটাই হচ্ছে আমাদের বিষয়। এই 3d বরাবর ফাঁকা থাকার কারণে এটা আমাদের সিলিকন ট্রাইক্লোরাইড, এটা আত্মবিশ্লেষিত হবে। দেখো অন্যগুলা খেয়াল করো, অন্যগুলা আদ্র বিশ্লেষিত হবে না, ফাঁকা ডি অরবিটাল নাই। বোল্টজম্যান ধ্রুবকের একক কি? বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে আমাদের খেয়াল করো, বোল্টজম্যান ধ্রুবক আমরা কে দ্বারা প্রকাশ করি? এটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা প্রকাশ করে। এটার উত্তর হবে, একক হবে হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেলভিন। এসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? দেখো, এসিড ক্লোরাইড বলতে যে কোনো একটা ক্লোরাইড বোঝানো হয়েছে। ধরো তুমি এখানে খেয়াল করো, এখানে যদি CH3 বন্ড Cl এর সাথে যদি তুমি অ্যামোনিয়া যুক্ত করো, প্রাইমারি অ্যামিন বলতে অ্যামোনিয়া বোঝানো হয়। তাহলে আমাদের CH3 বন্ড CH3 বন্ড NH2 উৎপন্ন করে। CH3 বন্ড NH2 আর হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক উৎপন্ন করে। এই যে CH3 বন্ড NH2, এটা আমাদের হচ্ছে প্রাইমারি অ্যাসিড অ্যামাইড। রান্নার তৈজস পথে ননস্টিক আবরণ হিসেবে কোন পলিমাটি ব্যবহার করা হয়? রান্নার তৈজস পথে ননস্টিক টেফলন আবরণ হিসেবে টেফলন ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে মেলামাইনের যে জিনিসপত্র আছে সেগুলোতে আমাদের টেফলন ব্যবহার করা হয়। আর পলিথিন তো বোঝোই, অর্থাৎ হচ্ছে পাতলা পাতলা প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে পলিথিন বলা হয়। আর পিভিসি হচ্ছে বিভিন্ন ধরনের পাইপ উৎপন্ন করলে সেটা হচ্ছে পিভিসি দ্বারা তৈরি করা হয়। 52 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট? খেয়াল করো, এখানে PCl3, এটা আমাদের হচ্ছে sp3 সংকরণ বিশিষ্ট। এগুলো মুখস্থ রাখা বেশি শ্রেয়, কারণ পরীক্ষায় এগুলো খুঁজে খুঁজে বের করা কঠিন। তারপর PCl5, এটা হচ্ছে আমাদের sp3d2, sp3d। আর CCl4, এটাও আমাদের sp3 সংকরিত। আর জেনন হেক্সাফ্লোরাইড, এটা আমাদের sp3d3 উৎপন্ন করে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখা ভালো হবে তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। খেয়াল করো, বিকিরণ বিকিরণ গুলির মধ্যে বেশি কোনটির শক্তি সবচেয়ে বেশি?
বিকিরণগুলোর মধ্যে শক্তি সবচেয়ে বেশি হবে। আমরা ই সমান কি জানি? ই সমান জানি হচ্ছে আমাদের এইচসি বাই ল্যামডা। তাহলে আমাদের যার ল্যামডার মান কম সেটাই কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি পাবে, শক্তি বেশি হবে, তাই না? তাহলে এখানে ল্যামডার মান কত, কোনটার কম? ইনফ্রারেড রশ্মি অর্থাৎ অবলোহিত রশ্মি, ভিজিবল অর্থাৎ দৃশ্যমান রশ্মি, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি এবং মাইক্রোওয়েভ অর্থাৎ রেডিও তরঙ্গ। তাহলে এই সবগুলোর মধ্যে আমাদের আল্ট্রাভায়োলেট অর্থাৎ অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আল্ট্রাভায়োলেট রশ্মির এনার্জিটা বেশি হবে। কোন সেটটি সব মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকে? দেখো এখানে আমরা সবগুলো দেখবো না, সোডিয়ামের দেখবো। সোডিয়ামের শেষে কি থাকে? সোডিয়ামের 3s1 থাকে, তাহলে এখানে কি বিজোড় ইলেকট্রন উৎপন্ন করছে। তারপর সিলিকনে কি থাকে? 3s2। তারপর আমাদের থাকে হচ্ছে আমাদের 3s2, তারপর হচ্ছে 2p(x1) 2p(y1). তাহলে যদি এটা হয়, দেখো এখানেও কিন্তু শেষ কক্ষপথে আমাদের বিজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের আম, এটাও হয়ে যাবে। সোডিয়াম সিলিকন হইলো। এখন আমাদের থাকলো হচ্ছে সালফার। সালফারেও তো তাই, 3s2 2p(x1), তারপর হচ্ছে আমাদের 2p(y1), তারপর 2p(z1). তাহলে এখানেও কিন্তু শেষ কক্ষপথে মানে একদম বিজোড় ইলেকট্রন রয়েছে। এটাই বোঝানো হয়েছে কোন সেটটির সব মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকে। দেখো সবগুলাতে ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন রয়েছে। এই যে এখানে বিজোড় ইলেকট্রন, তারপর এখানে তো 3s1, এটা তো বিজোড় ইলেকট্রন রয়ে গেছে। আবার এইখানে খেয়াল করো, এটা তো বিজোড় ইলেকট্রন রয়ে গেছে। শোনো 55 নাম্বার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে কোনটি তুমি ব্যবহার করবে? দেখো এখানে বিষয়টা হচ্ছে এসিড ক্ষার টাইট্রেশনে। এখন আমাদের যদি দুটা এসিড, একটা এসিড তীব্র এসিড থাকে আর একটা যদি মৃদু এসিড থাকে, তবে আমরা তীব্র এসিড এবং মৃদু এসিডের ক্ষেত্রে আমরা সব ধরনের নির্দেশক ব্যবহার করতে পারবো, সব ধরনের নির্দেশক ব্যবহার করতে পারবো। আর যদি আমাদের দুর্বল এসিড এবং তীব্র ক্ষার হয়, তাহলে আমরা ফেনপথ্যালিন ব্যবহার করব মানে নির্দেশক হিসেবে। এগুলো মুখস্থ করে নাও। তীব্র অ্যাসিড আর হচ্ছে গিয়ে তীব্র ক্ষারে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করতে পারবো। আহ, দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, ফেনপথ্যালিন ব্যবহার করতে পারবো। আর যদি আমাদের তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার হয়, তবে সেখানে আমরা মিথাইল মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড নির্দেশকটা ব্যবহার করব। আর যদি অ্যাসিডটাও দুর্বল এবং ক্ষারটাও দুর্বল হয়, তবে আমরা সেখানে কোনো নির্দেশকই ব্যবহার করতে পারবো না। ঠিক তেমনি প্রশ্নে যেটা দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট, এরা একজন আর একটা তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল ক্ষার। সরি সরি, একটা দুর্বল ক্ষার আর একটা দুর্বল অ্যাসিড। উভয়ই দুর্বল হওয়ার কারণে এখানে কোনো ধরনের ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করার প্রয়োজন পড়ে না। 56 নাম্বার, 56 নাম্বার হচ্ছে আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে যে বেনজিন বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়? এটা আমাদের অ্যাসিটোফেনন উৎপন্ন হবে, এটা মুখস্থ। আর এটা বিক্রিয়া করানো যায়, বিক্রিয়াটা বেশ বড় তাই দেখালাম না, কারণ এমসিকিউ ওয়ান শট ক্লাস এগুলো দেখানো যায় না। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত পার্টস পার মিলিয়ন? পিপিটি, এটা হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন বুঝাইছে। পার্টস পার্টস পার বিলিয়ন ট্রিলিয়ন, একটু লিখতে ভুল করতেছি, বানানটা মানে স্পেলিংটা মানে এই মুহূর্তে মনে নাই। পার্টস পার ট্রিলিয়ন। তাহলে পার্টস পার ট্রিলিয়ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব সমুদ্রের পানিতে 35 হবে। 38 নম্বর প্রশ্নটা, 38 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে 27 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন এর আরএমএস বেগ কত? 27 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেনের আরএমএস বেগ, আমরা আরএমএস বেগের যে সূত্র জানি, আরএমএস বেগ সূত্র জানি হচ্ছে √3 RT/m, 3 RT/m। তাহলে আমরা মানটা বসাই দেই, √3 RT, 3 × আর কত, 8.31, 314 ইন্টু টি কত, টি হচ্ছে আমাদের 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস তার মান 300 কেলভিন, ডিভাইডেড বাই এম। এম কত? 16। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, 32, আর এটাকে আমাদের কেজিতে নিতে হবে, গ্রামে রাখলে হবে না। তাহলে আমরা 10⁻³ দ্বারা গুণ করে দিব। গ্রাম থেকে কেজিতে নিলে 10⁻³ দ্বারা গুণ করে দিতে হয়। এখন 8.314, এটা দ্বারা যদি আমরা 32-কে ভাগ করি আমাদের কত হয়? 4 এর কাছাকাছি হয়, তাহলে আমরা 4ই নিব। আর এই 4 দ্বারা এই 300-কে কাটলে কত হয়? 75। তাহলে 3 ইন্টু 75 ইন্টু 8 × 10⁻³ উপরে গেলে কি হয়? 1000 হয়ে যায়। আর 3 আর 75 এটার উপর রুট আছে,
আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করছি। 3 × 75 এটা গুণ করলে আমাদের 225 হয়। আর ইন্টু 1000 এটার উপর রুট করলে 225 কে বর্গমূল করলে আমাদের কত হয়? 15। তাহলে 15 গুণন 10, 10 1000 কে রুট করলে পরে 10√10 হয়। ঠিক আছে? তাহলে 150√10, 150√10 করলে পরে 483.62 হয়। এখন কথা হচ্ছে কার, এত হ্যান্ড ক্যালকুলেশনে এত কাছাকাছি মান বের করা যাবে? না, আসলে এত কাছাকাছি মান বের করা কঠিন হয়ে যায়। তবে এখানে কিন্তু বেশ কাছাকাছিও আছে, আবার ফের দূরে দূরেও আছে। কারণ 438 আর 483 বেশ দূরেই আছে। তবে এটা ক্যালকুলেশন করা যায়। এটা গুণ করলে আমি করে দেখেছি, এই দুটা গুণ করলে পারে তোমাদের চলে আসে, 483 আসে। √10 সমান কি ধরবা? 3 ধরবা। √10 কি ধরবা? 3 পয়েন্ট সামথিং ধরবা। তাহলে কি হয়? এটাই তো উত্তর হবে। এখন কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড হবে আমাদের হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। আর ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা পানিতে হাইড্রোজেন আয়ন দান করে, প্রোটন দান করে, তারা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড। আর লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ক্ষার। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে, তাই এরা আমাদের লুইস অ্যাসিড হবে। ঠিক আছে? এখানে কোনো সমস্যা নাই, এখানে তোমরা একটু মুখস্থ করে রাখবা। আর অ্যামোনিয়া এটা আমাদের ক্ষার, পানি নিরপেক্ষ কাজ করে, তবে মাঝে মাঝে এটা ক্ষেত্র বিশেষে এটা অ্যাসিড, আবার ক্ষেত্র বিশেষে এটা ক্ষার হিসেবে কাজ করে। আর OH এটা কি? অ্যালকোহল। অ্যালকোহল সর্বদা অ্যাসিডীয়, মৃদু অ্যাসিড হিসেবে কাজ করে। দুটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে? দুটা পেপটাইড বন্ধন যখন যুক্ত হয়, তখন আমাদের ট্রাইপেপটাইড উৎপন্ন করে। ঠিক আছে? কোনটি সরল তড়িৎ বিশ্লেষণ? এটা আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে। কারণ আমাদের তড়িৎ বিশ্লেষণের অধ্যায়ে এখানে একটা সরল তড়িৎ বিশ্লেষণ একটা সব দেওয়া আছে বা লাইন দেওয়া আছে, যেখানে অনেকগুলো সরল তড়িৎ বিশ্লেষণ উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এইচএসসি তে বেশ আসে। ওয়াটার গ্যাস কোনটি? ওয়াটার গ্যাস হচ্ছে, এটা মুখস্থ, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়। এটা তুমি পর্যায় সারণীর গ্রুপ 16 গ্রুপ 16 অর্থাৎ গ্রুপ গ্রুপ 16 এর বৈশিষ্ট্যগুলো দেখলে সেখানে একটা বক্সের ভিতর পেয়ে যাবা। কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়। আশা করি সবগুলো প্রশ্ন, না আরো আছে প্রশ্ন। বাংলাদেশের পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? এটা হচ্ছে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে জাতিসংঘ থেকে নির্ধারণ করে দিয়েছে 0.05 মিলিগ্রাম পার লিটার। নির্ধারণ তো না, মানে তারা মেপে দেখছে 0.05 মিলিগ্রাম পার লিটার। আশা করি সবগুলা প্রশ্ন বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এই ধরনের প্রশ্নগুলা তোমরা সবগুলা এইচএসসি তে পড়ে নিবা। ঠিক আছে? আহ এইচএসসি তে তোমরা এগুলা পড়ে নিয়েছো। আর তোমরা অ্যাডমিশনে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো, অঙ্কটা আমার কাছে একটু জটিল লাগছে, কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে অঙ্কটা এতটা জটিল প্রয়োজন পড়ে না। তবে অঙ্কটা ঠিক আছে, তোমরা করতে পারো। সবগুলা চান্স পেতে গেলে সবগুলো প্রশ্ন কিন্তু সমাধান লাগে না। মানে অল্প কিছু প্রশ্ন থাকবে যারা কিনা একদম টপার ছাড়া কেউ পারবে না। আর কিছু প্রশ্ন থাকবে সময়ের অভাবে তুমিও করতে পারবে না, পারবে তুমি, অ্যান্সার জানো, কিন্তু সময়ের অভাবে তুমি করতে পারবে না। তাই আমার অনুরোধ থাকবে, তোমরা সবগুলা প্রশ্ন ভালোভাবে প্রথমে পড়বে। প্রথমে পড়বে বলতে, যে প্রশ্নটা অ্যান্সার পারো সেটা দ্রুত দেওয়ার চেষ্টা করবে। এমন না যে অ্যান্সার পারি এটা পারতেছি ভেবে যে পরবর্তী প্রশ্ন তোমার কম টাইম লাগবে, তা না। পরবর্তী কোশ্চেন তোমার টাইম লাগতে পারে। তোমার যদি একটা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য 1 মিনিট ধরা থাকে, তাই বলে তোমার একটা প্রশ্নের জন্য যদি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগে, তুমি সেই প্রশ্ন দ্রুত সলভ করে পরবর্তী প্রশ্নের জন্য সেই টাইমটা আগিয়ে নাও। যেমন ম্যাথ কোশ্চেন গুলো সমাধান করতে তোমাদের বেশ টাইম লেগে যাবে। আর সবগুলো প্রশ্ন সমস্যা হওয়ার কথা না, আমি সবগুলোই সমাধান করে দেখাইছি। যেগুলো মুখস্থ সেগুলো তো আমি বলেই দিয়েছি যে এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? এরপর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাদের সমাধান প্রয়োজন, বা কোন প্রশ্ন সমাধান প্রয়োজন আমাকে জানাও। আর কোন প্রশ্ন যদি ভুল হয়ে থাকে, হয়নি কোনোটা, যদি হয়ে থাকে আমাকে ইনবক্স করে জানাবে, অথবা আমার মেসেঞ্জার এখানে কমেন্ট করে জানাতে পারবে। আর চ্যানেলের ভিতর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করে দেখেছি, সেগুলো তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আসসালামু আলাইকুম।